যে যদি কোনো একটা রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার তো পারসেপশন থাকে যে আমেরিকার স্বার্থ সে রক্ষা করবে বা ভারতের স্বার্থ যদি কেউ রক্ষা করে তাকে তো এজেন্ট আমরা বলতেই পারি। খলিলুর রহমানের সাথে আমেরিকানদের ঘনিষ্ঠতা আছে এবং আমরা দেখেছি যে ট্রাম্প প্রশাসনের সাথে এই ইউনূস সরকারের সম্পর্ক স্থাপনে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং এই যে বাণিজ্য চুক্তি হলো আমেরিকার সাথে, যেটাকে সবাই বলছে খুবই অসময় একটা চুক্তি, এটা কোনো চুক্তি না, অনেকেই বলছে এটা একটা আত্মসমর্পণের দলিল। একটা নির্বাচিত সরকার আসতেছে, তারা ভোট নেওয়ার জন্য ওয়েট করতেছে, মন্ত্রিসভা গঠিত হচ্ছে। সেই সময় এই চুক্তিটা করাটা বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থ বিরোধী হয়েছে। সংসদের 2/3 সদস্য ওই পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, তাহলে উনারা কি করবেন? উনারা কি আলাদা একটা পরিষদের মিটিং ডাকবেন নিজেরা এবং নিজেরা ডেকে এই জুলাই সংসদ বাস্তবায়ন করবেন? এটা একটা আরেকটা হাস্যকর জিনিস হয়ে যাবে। জুলাই সনদ বাস্তবায়ন যে অধ্যাদেশটাকে আইনে রূপান্তরিত করার দায়িত্ব হচ্ছে, অধিকার হচ্ছে আপনার সংসদের। কিন্তু এখানে রেফারেন্ডামে দিয়ে দিচ্ছে, কিন্তু অধ্যাদেশ যে রেফারেন্ডামে দিয়ে পাশ করে আনে, এটা নতুন একটা কায়দা করছে। এখানে এমন একটা বিকলাঙ্গ শিশুর জন্ম দিচ্ছে আলী রিয়াজ, যে শিশুটা ভার কিন্তু আমাদের বহুদিন পর্যন্ত আমাদেরকে এই করতে হবে। জাতীয় পার্টিকে আপনি হ্যাঙ্গিং করে রাখছেন, রিড করে এটা করে সেটা করে। তারা যখন ফাইনালি জানতে পারলো যে তারা ইলেকশনে থাকবে বা ইলেকশন করতে পারবে, তখন মাত্র 10 দিনের মতো সময় আছে। 10 দিন। এই 10 দিনে তো হয় না। ইলেকশনের একটা প্রক্রিয়া আছে, একটা ডায়নামিক্স আছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের 5 দিনের মাথায় তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এর আগেও অনেক নাটকীয় ঘটনা আমরা দেখলাম। কেউ একটি শপথ নিয়েছেন, কেউ 2টি শপথ নিয়েছেন। এ নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক। এসব বিতর্ক এবং আগামী সরকারের সামনে চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ও রাজনৈতিক বিশ্লেষক মঞ্জুর আহমদ চৌধুরীর সঙ্গে। মঞ্জুর আহমদ চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই আমরা জানতে চাই, মোটামুটি বড় আকারের বলবো, বড় আকারের নয় আবার ছোট আকারের নয়, মাঝামাঝি আকারের একটি মন্ত্রিসভা গঠিত হলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। এই মন্ত্রিসভা সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি? এটা একটা শুভ উদ্যোগ, শুভ যাত্রা, যে বাংলাদেশের যে রাজনৈতিক দুরবস্থা ছিল, গণতন্ত্রের যে দুর্দশা ছিল, সেটা কাটিয়ে উঠে একটা নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচিত জনপ্রতিনিধিরা একটা সরকার গঠন করেছেন, শপথ নিয়েছেন। এটা একটা মাইলস্টোন আমি বলবো এই প্রায় 2 দশকের মধ্যে। এখন এই মন্ত্রিসভাটা আমি বলবো যে নর্মাল সাইজ, বাংলাদেশের তুলনায় 50 জনের 49 জন প্লাস প্রধানমন্ত্রী তিনি একজন, 25 জন মন্ত্রী, পৌরমন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী। এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ, যে বেশিরভাগ সব প্রতিমন্ত্রী কিন্তু নতুন, ফার্স্ট টাইম, এবং অনেকেই প্রথমবারের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আর পূর্ণমন্ত্রীদের ভিতরে আপনার 17 জন কিন্তু নতুন, আর কয়েকজন আপনার 8 জনের মতো হচ্ছে যারা আগে মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, রাষ্ট্র চালনায় তাদের অভিজ্ঞতা আছে। সুতরাং বলা যায় যে একটা নতুন মুখ আসছে, নতুন একটা মন্ত্রিসভা হয়েছে। সেখানে অভিজ্ঞদেরও অবস্থান আছে, আর বেশিরভাগই তাদের নতুন ভাবে তাদের শুরু করতে হবে। এই নবীন প্রবীণের যে সমন্বয়, যে মন্ত্রিসভা গঠিত হলো, তার শক্তি সামর্থ্য কেমন হবে বলে মনে করেন? সামর্থ্য হচ্ছে যে বেশিরভাগই তো আপনার নতুন, সুতরাং তাদের কোনো ট্র্যাক রেকর্ড নাই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো কি দক্ষতা, সেখানে কি তাদের ফেলিওর। অনেকেরই নেই যারা নতুন আসলেন, বেশিরভাগই নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে যে কয়েকজন মন্ত্রীর কথা সিনিয়র মানে মেম্বার অফ পার্লামেন্ট বা সিনিয়র রাজনীতিবিদ বিএনপি,
তাদের অনেকেই কিন্তু বাদ পড়ে গেলেন এবং স্পেশালি আপনার যে ফজলুর রহমান সাহেব উনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় পাবেন এবং উনি নিজেও একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটা ডেফিনিটলি উনাকে ক্যাবিনেট ডিভিশন থেকে না বললে তো আর কেউ স্ট্যাটাস দেয় না। তো সেখানে উনি কিন্তু নেই। তারপরে আমরা শুনছিলাম যে আ গয়েশ্বর রায়, তারপরে আমানুল্লাহ আমান, আ শামসুজ্জামান দুদু কৃষিমন্ত্রী, এটা তো অনেক ভাবেই আলোচিত হচ্ছিল। না, এদের অনেকে তো আবার এদের এদের অনেকে কিন্তু দলীয় মনোনয়নও পাননি, নির্বাচনের মনোনয়নও পাননি। এটা যে ডক্টর খলিলুর রহমান, যিনি একটা নিরপেক্ষ একটা সরকার, সো কল্ড নিরপেক্ষ সরকার, ইন্টারিম গভর্নমেন্টের মন্ত্রী পদমর্যাদায় আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন। উনি এইখানে তাকে আবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ করানো হয়েছে। এখানে ২ টা জিনিস হয়েছে। একটা জিনিস হলো যে উনি কিন্তু নিরপেক্ষ থাকার কথা ছিল উনার। উনি নিরপেক্ষ ছিলেন। কিন্তু সেই ব্যক্তি আবার কিভাবে একটা রাজনৈতিক আম আ দলের মন্ত্রিসভায় যোগ দেন। কিন্তু আপনি তো বললেন আপনিই বললেন সো-কল্ড নিরপেক্ষ সরকার। আরেকটা বিষয় হচ্ছে যে উনার সম্বন্ধে একটা ধারণা যে উনি আ আমেরিকান লবি মেইনটেইন করেন। অর্থাৎ আমেরিকানদের আ এজেন্ট বা তাদের আ তাদের অলমোস্ট তাদের ডিপ স্টেটের প্রতিনিধি। মানে এজেন্ট বলা ঠিক হবে না। তাদের স্বার্থ রক্ষা করছেন এটা বলতে পারেন। এজেন্ট বলা বোধহয় ঠিক হবে না। বাংলাদেশের একজন মন্ত্রী। আচ্ছা, যদি স্বার্থ রক্ষা করা হয় তে এজেন্টই বলা যায়। আপনি যদি শব্দ ঘুরে বলেন যে যদি কোন একটা রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার তো পারসেপশন থাকে যে আমেরিকার স্বার্থ সে রক্ষা করবে বা ভারতের স্বার্থ যদি কেউ রক্ষা করে তাকে তো এজেন্ট আমরা বলতেই পারি। কিন্তু এ তো আপনি পারসেপশন বললেন। মানে তথ্য প্রমাণ আছে যে তিনি আমেরিকান স্বার্থ রক্ষা করেছেন, বাংলাদেশের স্বার্থ রক্ষা করেননি। এর প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে যেমন ধরুন যে এই আ ইন্টারিম সরকারের আ মানে কয়েকদিন বাকি থাকতেই আমেরিকার সাথে একটা বিরাট একটা চুক্তি হলো। এই চুক্তিটার জন্য কিন্তু উনারা চুক্তিটা করা উনাদের ঠিক হয় নাই। কারণ একটা নির্বাচিত সরকার আসতেছে। তারা ভোট নেওয়ার জন্য ওয়েট করতেছে। মন্ত্রিসভা গঠিত হচ্ছে। সেই সময় এই চুক্তিটা করাটা বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থবিরোধী হয়েছে। কারণ জনপ্রতিনিধিরা এই চুক্তি দেখতে পারে নাই। এই চুক্তির ভিতরে কি আছে? এখন এই চুক্তিটা সভরেন চুক্তি। রাষ্ট্র থেকে মানে স্টেট টু স্টেট চুক্তি। এই চুক্তি তো আর বাতিল করার বা পরিবর্তন করার কোনো আ অবস্থা নাই। সুতরাং আমি মনে করি যে এটা বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ হইছে এবং আমেরিকার স্বার্থকে রক্ষা করা হয়েছে। এই চুক্তির যে উদ্গাতা সেই কিন্তু আবার মন্ত্রিসভায় এসেছে। আচ্ছা মঞ্জুর ভাই, আমরা কথা বলব। আমরা আপনার সঙ্গে আবারও কথা বলব। তা আমাদের সঙ্গে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মোস্তফা। ওনার কথাটা একটু শুনে আসি, তারপর আবার আপনি লাইনেই থাকুন। সাবির মোস্তফা, স্বাগত আপনাকে। ওকে। মন্ত্রিসভা গঠিত হলো তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের। আ কিভাবে মূল্যায়ন করবেন এর ইতিনীতি? আচ্ছা, ৪৯ জন সদস্যের মন্ত্রিসভা ইতিমধ্যেই বোঝা যাচ্ছে যে আগে যেটা শোনা যাচ্ছিল এটা একটু নতুন ধরনের কিছু হবে। অর্থাৎ আকারটা একটু ছোট হবে, আরো এফিশিয়েন্ট হবে, স্ট্রিমলাইনড হবে। তো এগুলো কিছু না। এটা আমাদের একটা ট্র্যাডিশনাল মন্ত্রিসভার মতো। মানে ৪৯ জন আজকে এবং পরবর্তীতে আমরা দেখব যে এই লবি সেই লবির চাপে অমুকে নেওয়া হচ্ছে, তমুকে নেওয়া হচ্ছে এবং এটা বাড়তেই থাকবে মন্ত্রিসভার আয়তন। এবং যখন ওই আপনার সংরক্ষিত নারী আসনে যে ৫০ জন সদস্য আসবেন, তাদের মধ্যে থেকেও মন্ত্রী করার একটা চাপ থাকবে। কারণ এই মন্ত্রিসভায় মাত্র ৩ জন নারী সদস্য আছেন। 49 এর মধ্যে মাত্র ৩ জন নারী। সো একটা চাপ থাকবে এটা বৃদ্ধি করার জন্য। সো সেদিক তার থেকে মানে দেখতে গেলে এই ছোট মন্ত্রিসভার আকারে মধ্যে মন্ত্রিসভা নতুনত্ব বলে হচ্ছে না। কিছু নাই। এটা আমরা বড় যা দেখে আকারেরই আসছি হবে। গত কয়েক দশকে। তবে এখানে যেমন কিছু সিনিয়র মন্ত্রী আছেন, মির্জা ফখরুল আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৪ টা নাম একসাথে না বলে মিস্টার আলমগীর ও বললেই আচ্ছা। চলে। আর এত বড় নাম। তারপরে আপনার কিছু অভিজ্ঞতা আছে এখানে। আর কিছু অভিজ্ঞ রাজনীতিক বাদ পড়েছেন। যেমন ডক্টর আব্দুল মঈন খান,
তারপরে খন্দকার মোশাররফ হোসেন। তো এনারা কিসের জন্য মানে মন্ত্রিসভায় নেই সেটা খুবই ইন্টারেস্টিং একটা আরেকটা তারা আরো গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পেতে পারেন, এটাও অনেকে বিএনপি নেতা ভাবছেন। যারা বিএনপির শেষ সরকারে 2001 থেকে 2006 প্রতিমন্ত্রী ছিলেন বা উপমন্ত্রী ছিলেন তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে এবার। আপনি দেখবেন বেশ কিছু নাম যারা হয়তো আগের মানে বিএনপি মন্ত্রিসভায় জুনিয়র মিনিস্টার ছিলেন তারা এখন ফুল ক্যাবিনেট মিনিস্টার, যেরকম এহসানুল মিলন যিনি শিক্ষা প্রতিমন্ত্রী বোধহয় ছিলেন 2001 সালের ওই সময়, এখন তিনি রাইট। পূর্ণ শিক্ষামন্ত্রী হয়েছেন। সো আর এদিকে প্রতিমন্ত্রীদের খাতে আপনি বেশ কিছু নতুন নাম দেখলাম এবং কিছু শরিক দলের যেরকম জোনায়েদ সাকি, তারপরে নুরুল হক নূর, তো এদের নাম দেখলাম যে তাদেরকেও অ্যাকোমোডেট করা হয়েছে। সো এখানে একটা অ্যাকোমোডেশনের মধ্যে দিয়ে একটা এক্সপেরিয়েন্স এবং ইউথ এটার একটা কম্বিনেশন করার চেষ্টা হয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে মনে হলো খলিলুর রহমানের ছাড়া, খলিলুর রহমানটা তো সবচেয়ে মানে এটা মেগা ইন্টারেস্টিং, কিন্তু খলিলুর রহমান ছাড়া এটা মঞ্জুর রহমান চৌধুরীও বলেছেন যে তিনিও একভাবে মূল্যায়ন করেছেন। হ্যাঁ, আচ্ছা, খলিলুর রহমানের মন্ত্রিসভায় আসাটাকে কিভাবে দেখছেন আপনি? আচ্ছা, আমি বলি এই জহিরুদ্দিন স্বপনের কথাটা আমি বলছিলাম, তিনি তথ্য মন্ত্রণালয় পেয়েছেন এবং এটা একটা মানে মিডিয়ার জন্য একটা গুড নিউজ হবে, কারণ জহিরুদ্দিন স্বপনকে আমি অনেকদিন ধরে চিনি এবং আপনার সাংবাদিকরা অনেকেই চেনে, খুব ঘনিষ্ঠভাবে চেনে, এবং তিনি সবসময় একটা গণমাধ্যম বান্ধব রাজনীতিক হিসেবেই পরিচিত। তিনি সবসময় কথা বলতে আগ্রহী এবং কখনোই তিনি মানে আমি রাজনীতিক, আমি বেশি জানি, তোমরা সব সাংবাদিক, আমরা যা বলবো তাই ছাপতে হবে, এরকম একটা মনোভাব নিয়ে তিনি চলেন না। তবে মন্ত্রী হিসেবে তার আচরণ ভিন্ন হয় কিনা সেটা দেখতে হবে, কিন্তু এটা একটা মনে হচ্ছে একটা সুখবর গণমাধ্যমের জন্য যে স্বপনের মতো একজন মন্ত্রণালয় পেয়েছেন। আর খলিলুর রহমানের ব্যাপারটা সত্যিই আশ্চর্যজনক। এক নম্বর যে অন্য অতিথি, আমি ওনার নাম আমি দেখছি না এখানে, উনি যেটা বলছিলেন যে নর্মালি যখন একটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার আসে যারা মানে নির্দলীয় এবং নিরপেক্ষভাবে নির্বাচন করার একটা দায়িত্ব তাদের থাকে, সেখানে একটা ধরেই নেওয়া হয়, এটা হচ্ছে রীতি। এটা হয়তো কোথাও লিখিত কিছু নয়, কিন্তু এটা হচ্ছে একটা ডেমোক্রেটিক মানে নর্ম, যে সেই মন্ত্রিসভার সদস্যরা পরবর্তীতে কোনো সরকারি পজিশন নেবে না। অর্থাৎ তারা যে কাজটা করলো এই ইন্টারিম পিরিয়ডে, সেই পিরিয়ডে তারা কাউকে পক্ষে কাজ করেনি। তো এখন উনাকে যে মন্ত্রিসভার স্থান দেওয়া হলো সেটা তো সেই রীতিটা টোটালি ভঙ্গ করা হলো, এবং এই জন্য এটা একটা, আমার কাছে মনে হয় এটা একটা অনৈতিক, হয়তো রাজনৈতিকভাবে এটা হয়তো খুবই মানে গুরুত্বপূর্ণ একটা অ্যাপয়েন্টমেন্ট, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা আমার কাছে মনে হয় যেটা হচ্ছে একটা অনৈতিক অ্যাপয়েন্টমেন্ট। অ্যান্ড সেকেন্ডলি, এখানে আমেরিকার কথা বলা হয় যে খলিলুর রহমানের সাথে আমেরিকানদের ঘনিষ্ঠতা আছে, এবং আমরা দেখেছি যে ট্রাম্প প্রশাসনের সাথে এই ইউনূস সরকারের সম্পর্ক স্থাপনে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং এই যে বাণিজ্য চুক্তি হলো আমেরিকার সাথে, যেটাকে সবাই বলছে খুবই অসময় একটা চুক্তি, এটা কোনো চুক্তি না, অনেকেই বলছে এটা একটা আত্মসমর্পণের দলিল, সেই চুক্তির পেছনে খলিলুর রহমানের একটা বড় অবদান ছিল, সেটাও সবাই হয়তো জানেন বা বোঝেন। এখন খলিলুর রহমান সম্পর্কে আরেকটা জিনিস বলা হয় যে তিনি ব্যাকগ্রাউন্ডে বিহাইন্ড দ্য সিন ভারতীয়দের সাথেও, ভারতীয় কর্মকর্তাদের সাথেও একটা আলোচনা করেছেন, যেমন দোহায় একটা আলোচনা হয়েছে বলে অনেক খবর বেরিয়েছিল। তারপরে দিল্লিতে তিনি গিয়েছিলেন, সেখানে ভারতীয় কর্মকর্তাদের সাথে আলাপ করেছেন। দিল্লিতেও গিয়েছিলেন এবং জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। ঢাকায় আসেন যখন জয়শঙ্কর খালেদা জিয়ার ফিউনারাল অ্যাটেন্ড করার জন্য, তখন যেই দুই উপদেষ্টা জয়শঙ্করের সাথে দেখা করেন তার মধ্যে খলিলুর রহমান ছিলেন একজন। সো এটা হতে পারে যে খলিলুর রহমানকে অ্যাপয়েন্ট করা হচ্ছে আমেরিকা এবং ভারত, এই দুই দেশের সাথে সম্পর্কের কথা মাথায় রেখে। এটা হতে পারে, আমি জানি না কতটুকু কি হবে, কিন্তু এটা ছাড়া আমি আর কোনো জাস্টিফিকেশন খুঁজে পাই না যে অন্তর্বর্তী আর ইন্টারিম দুটা গুলিয়ে ফেলছি। আচ্ছা, আমরা আপনি সংযুক্ত থাকুন, আমরা মঞ্জুর আহমদের কাছে যাই। শপথ নিয়ে যে বিতর্কটি শুরু হলো, বিএনপির সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন, কিন্তু জামাত ইসলামী এবং এনসিপির সদস্যরা সংসদ সদস্য এবং একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিয়েছেন। বিএনপির যুক্তি হলো যে যেহেতু যেটি গঠিত হয়নি, সংবিধান অনুমোদন করেনি, জাতীয় সংসদ অনুমোদন করেনি, সেটা আমরা শপথ নিতে পারি না। আপনি একজন বিশ্লেষক হিসাবে কিভাবে দেখেন এই যে, এবং এর পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে
জামাত ইসলাম এবং এনসিপির সদস্যরাও যাননি। তাহলে কি শুরুতেই কি একটা মানে গণতন্ত্র হোঁচট খেলো কিনা? না, এটা একটা হোঁচট খেয়েছে, ডেফিনেটলি হোঁচট খেয়েছে। আরেকটা বিষয় আপনার আমি অবজার্ভ করছি যে বিএনপি এখানে তার মরাল হাই গ্রাউন্ডটা সে লস করছে। কারণ কি, তারা যে এখানে এই শপথ গ্রহণ করবেন না এই সংবিধান সংস্কার পরিষদের, সেটা তো তারা আগেই জানতেন। তারা কিন্তু আগেই জানতেন, কারণ ওইভাবে তো লেখাও আছে ওই আদেশে। আপনি যে সংবিধান আর জুলাই সনদ সংস্কার আদেশে কিন্তু এটা লেখা আছে। তারা ওইটা পড়ছেন, ডেফিনেটলি তারা পড়ছেন, তারা জানেন। এবং তারা কিন্তু তখন হা ভোট কেন দিতে বলছেন, হা ভোট যখন দিতে বলছেন তখন এটা তাদের জন্য বাধ্যতামূলক ছিল। আর যদি তারা প্রথমেই বলতেন যে এইভাবে করা হয়েছে, এটা সংবিধানের ধারণ করে না, সংবিধানের মধ্যে নাই, আমরা এটা করব না, সাইন করব না, সুতরাং আমরা না ভোট দেব। এখানে তারা ভোটের আগের ভোটের দিনও বলছে যে হা ভোট দেন, ভোটের আগের দিনও বলছে যে আপনারা হা ভোট দেন, এবং তারা হা ভোট দিছে, হা ভোট পাস হয়েছে। কিন্তু এই জিনিসটা তো তাদের আগে জানানো উচিত ছিল। এখানে দ্বিচারিত হয়েছে, এখানে কপটতার একটা লক্ষণ। না মঞ্জুর ভাই, বিএনপি কিন্তু বলছে না যে তারা হা ভোটের পক্ষে, হা ভোটের বিপক্ষে। তারা বলেছেন যে তারাও জুলাই সনদ বাস্তবায়ন করতে চান, কিন্তু বাস্তবায়ন করার জন্যে যে জাতীয় সংসদ সংস্কার কমিশন, যে সংস্কার পরিষদ গঠিত হবে, সেই পরিষদ গঠিত হওয়ার জন্যে যে পূর্ব শর্তগুলো, অর্থাৎ সংসদ বসতে হবে, সংসদে সেই সাংবিধানিক আদেশগুলো পাশ হতে হবে, এবং কার কাছে তারা শপথ নেবেন, এগুলো চূড়ান্ত হওয়ার পরেই তারা এটা করতে পারেন। অর্থাৎ তারা বলতে চান সংসদ অধিবেশন শুরুর পর এই কার্যক্রম চলতে থাকবে। তারা এটি বলেন না যে তারা নায়ের পক্ষে বা তারা হায়ের পক্ষে নয়। তারা বলেছেন যে এই ধারাবাহিকতা শেষ না করে তারা শপথ নিলে সেটা সংবিধান বিরোধী হবে। এখানে দেখুন যে এখানে যে গণভোট হয়েছে কিন্তু দুইটা এলিমেন্টের উপরে। প্রথম এলিমেন্ট ছিল যে জুলাই সনদ আপনি সমর্থন করেন কিনা। সেকেন্ড এলিমেন্ট হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ 2025। এই 2025 এই অধ্যাদেশের ভিতরে এই সম্পূর্ণভাবে কথাগুলি কিন্তু লেখা ছিল যে এরকম তারা দুইটা পরিষদ, একটা সংসদ থাকবে, এর সাথে এই আপনার পরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মতো একটা বডি হবে, এবং তার জন্য কার্যপ্রণালী বিধি, এবং সে কাদের কাছে তারা ওথ নেবেন, এগুলো সবকিছু লেখা আছে। আপনি যদি ডিটেল দেখেন, এটা এমন না যে এটা এখন এসে হঠাৎ করে এটা হয়েছে। না, বিএনপি কিন্তু সাংবিধানিক আদেশ সম্পর্কে বিএনপি তার আপত্তি আগেই জানিয়েছে। তাহলে তারা কেন, যদি আপত্তি জানাই থাকে, তাহলে হা ভোট দিল কেন? না, হা ভোট দিয়েছেন তারা বলেছেন তারা জুলাই সনদের পক্ষে, জুলাই সনদে হা ভোট দিয়েছেন, এবং তারা এও দাবি করেছেন যে জুলাই সনদে যা আছে সাংবিধানিক আদেশে তার থেকে সেটা ভিন্ন, সেখানে অনেক কিছু যোগ করা হয়েছে। এ কারণেই তারা সাংবিধানিক আদেশের বিষয়ে তাদের রক্ষণশীল মনোভাব আছে, অর্থাৎ আপত্তি আছে। আচ্ছা, এখানে শুনেন, এখানে তারা যদি সঠিকভাবে এই বিষয়গুলি তুলে ধরতো যে আপনারা যে এরকম একটা উদ্ভট গণভোট করতে যাচ্ছেন, যেখানে 84টা দফা, যেখানে আমাদের অনেক কথাগুলি আপনারা চেঞ্জ করে দিছে, তাদের অনেক বিএনপি বলছে যে অনেক কিছু তারা ইন করছে, অনেক কিছু বাদ দিছে, এবং সেই গণভোট হয়েছে তো আপনার ডিসেন্টিং যে কমেন্ট গুলি ছাড়া গণভোট হয়েছে, একেবারে যারা যেসব ডিসেন্ট দিচ্ছে সেগুলিকে বাদ রেখেই হয়েছে। এখন জনগণ তো ওইভাবেই ভোট দিছে। মানে 48টা 30টার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, 30টার বাইরে যেটা সেখানে আপত্তি আছে। 30টার বিষয়ে কিন্তু সবাই একমত হয়েছে। আচ্ছা, এই বিষয়টি আপনিও সংযুক্ত থাকেন। সাবির মোস্তফার মতামতটা জানি এই আ আ এই শপথের বিতর্কটা নিয়ে। সাবির মোস্তফা, ওই একই বিষয়ে আপনার মতামত জানতে চাই যে আমাদের সংসদ সদস্যরা কেউ একটি শপথ নিয়েছেন, কেউ 2টি শপথ নিয়েছেন। এই জটিলতা কোন দিকে যেতে পারে? কতদূর যেতে পারে? এখানে একটা খিচুড়ি পেকে গেছে, এবং খিচুড়ি পাকানোর জন্য কিন্তু আমি বিএনপিকে দোষ দিব না। কারণ বিএনপি কিন্তু প্রথমে অবজেকশন দিয়েছিল যে যেভাবে এই সাংবিধানিক অর্ডারটা করা হয়েছে
সেখানে বিএনপির ডিসেন্টগুলা বাদ দেওয়া হয়েছে, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে আপনি বলছেন ৩০টা যে সাংবিধানিক সংশোধনী এই গণভোটে ছিল, সেই ৩০টার মধ্যে কিন্তু অনেকগুলাতে বিএনপি ডিসেন্ট আছে। যেরকম উচ্চকক্ষ নিয়ে না, কিন্তু ৪৮টার মধ্যে ১৮টিতে বিএনপির আপত্তি আছে। ৩০টার সব দলই একমত হয়েছে ৩০টার ক্ষেত্রে। তা মনে হয় না। কারণ উচ্চকক্ষ ৩০টার মধ্যে আছে। উচ্চকক্ষ নিয়ে বিএনপির ডিসেন্ট আছে। উচ্চকক্ষ কিভাবে আছে, নির্বাচিত হবে গঠিত সে নিয়ে হবে। বিএনপির স্ট্রং ওপিনিয়ন আছে। তারা মনে করেন না যে এটা আনুপাতিক ভোটের হারে হবে। তারা মনে করে এটা আনুপাতিক আসনের ভিত্তিতে করতে হবে। তো আসলে এখানে বিরাট দ্বিমত আছে। এবং এই জি। উচ্চকক্ষটা একটা ক্রিটিক্যাল এখন এখন এই জটিলতার সমাধান কি? বা সমাধান কিভাবে? এটার সমাধান মানে কি? মানে আমি তো সবসময় মনে করে আসছি যে এই গণভোটটাই একটা উদ্ভট একটা জিনিস। এটা একটা হাস্যকর জিনিস। যেখানে আপনি ৪ টা প্রশ্ন দিচ্ছেন, ৪ টা খুবই জটিল প্রশ্ন। যেই জটিল প্রশ্ন বাংলাদেশের অর্ধেক মানুষ পড়তেই পারবে না, বুঝা তো পরের কথা। সেই ৪ টার মধ্যে একটা হা বা একটা না দিয়ে তারা ভোট দিবে। এর চেয়ে হাস্যকর জিনিস আর হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে সাংবিধানিক অর্ডার দিলেন রাষ্ট্রপতি, এইটা যে আইনসম্মত, এটা যে সংবিধান সম্মত, সেটাই তো নিয়ে তো অনেক আইনজীবী প্রশ্ন তুলেছেন। এবং এটা যে পরবর্তীতে আদালতে যাবে না এবং আদালতে যে এটা বেআইনি বলে ঘোষিত হবে না, তার কোনো না, আদালতে ইতিমধ্যে গিয়েছে। এই গণভোটের রায় স্থগিত দাবি করে আদালতে রিট হয়েছে, উচ্চ আদালতে। ইতিমধ্যে হয়েছে। এখন ইন্টারিম সরকারের কোনো পদক্ষেপের বিরুদ্ধে রিট করলে কোনো লাভ নেই। কারণ যতদিন ইন্টারিম গভর্নমেন্ট পাওয়ারে ছিল ততদিন আদালত ইন্টারিম গভর্নমেন্টের পক্ষেই রায় দিবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে এভাবেই হয়। ভবিষ্যতে হবে। এখন যখন সরকার চেঞ্জ হয়েছে, পরিস্থিতি ভিন্ন হবে। আর ১ বছর পরে ২ বছর পরে কি হবে তা আমরা জানি না। মূল কথা হচ্ছে যে এই জিনিসটাকে খুবই জটিল এবং মানে করে বানানো হচ্ছে যে মূলত ইন্টারিম গভর্নমেন্ট চাইছে যে রাজনীতিকদের মাথার উপর কতগুলো রিফর্ম চাপিয়ে দেওয়া হোক। যে তোমাদের এই রিফর্মগুলো করতেই হবে। যেরকম আলী রিয়াজ বললেন যে জুলাই সনদ মানতেই হবে। হ্যাঁ, তো জুলাই সনদে তো যখন তিনি বলছেন মানতেই হবে তখন তো এনসিপি ওটা স্বাক্ষরই করে নাই। স্বাক্ষর বোধহয় করলো কালকে বা আজকে বোধহয় স্বাক্ষর করলো। সো না, গতকাল করলাম। এটা তারা রাজনীতিকদের উপর চাপিয়ে দিতে চায়। আমার মনে হয় বিএনপি যেটা করতে চাইবে সেটা হচ্ছে সংবিধানে সংশোধনী আনার যে প্রক্রিয়াটা দেওয়া আছে তারা সেটা অনুসরণ করবে এবং এই জুলাই সনদে যেসব রিফর্মের কথা বলা হচ্ছে, সংশোধনীর কথা বলা আছে সেগুলা যেখানে তাদের ডিসেন্ট নাই, আমার মনে হয় সেগুলা তারা বর্তমান সংবিধানে যা আছে সেই পথ অনুসরণ করে বৈধতা দেবে। মানে আচ্ছা, সেটা আমরা দেখলাম। সাবির মোস্তফা যে শপথ অনুষ্ঠান, মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ব্যতিক্রমীভাবে বঙ্গভবন থেকে আ আমরা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে গেলাম এবং দেশি বিদেশি ২,০০০-এরও বেশি না কত ২০,০০০-এরও বেশি আ ব ও অতিথির উপস্থিতিতে এটি আয়োজন করা হলো। সেখানে বিরোধী দলের সংসদ সদস্যরা গেলেন না। এটিকে কিভাবে দেখেন শিষ্টাচারের দৃষ্টিতে বা গণতন্ত্র আ চর্চার দিক থেকে? এর আগে যত আপনার অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হয়েছে, তারপরে যেই মন্ত্রিসভার শপথ সবসময় আমরা দেখেছি বিরোধী দল যতই বিক্ষুব্ধ হোক, যতই তারা কারচুপির কথা বলুক, তারা ওই শপথ অনুষ্ঠানে গিয়েছে। মানে প্রেসিডেন্টকে ওই ন্যূনতম সম্মান দেওয়ার জন্য। তো সম্মানটা দেখিয়েছে। জি। এইবার যেহেতু কি জামাতে ইসলামীও যায়নি? আমি এটা জানতাম না। হ্যাঁ, তাই তো আমাকে আমার সহকর্মীরা বললেন। জামাতে ইসলামে যদি না যেয়ে থাকে তাহলে তো এটা খুবই খারাপ লক্ষণ। কারণ তারা বলছিল যে একটা নতুন জিনিস শুরু হচ্ছে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত। কে চায়? না, এখন যে গেলেন না, তাহলে এটা কি মানে এই যে এটাই কি স্থায়ী বিভাজনের দিকে নিয়ে গেল সরকারি দল ও বিরোধী দলকে? না, না তা তো নিয়ে গেলই। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা যদি শপথ অনুষ্ঠানেই না যায় তাহলে অলমোস্ট তারা বলছে যে তোমাদেরকে আমরা রেকগনাইজ করলাম না। কিন্তু রেকগনাইজ তো করতেই হবে কারণ তারা শপথ হয়ে গেছে, তারাই সরকার। এখন সমস্যা হয়ে গেছে এই বিরোধী দলের ৭৭ জন তারা আবার আরেকটি পরিষদেরও সদস্য হিসেবে শপথ নিয়েছে। কিন্তু সংসদের ২/৩ সদস্য ওই পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। তাহলে উনারা কি করবেন? উনারা কি আলাদা একটা পরিষদের মিটিং ডাকবেন নিজেরা এবং নিজেরা ডেকে এই জুলাই সংসদ বাস্তবায়ন করবেন? এটা আরেকটা হাস্যকর জিনিস হয়ে যাবে। আবার সাংবিধানিক আদেশে বলা হয়েছে যে এই জাতীয় সংসদেই প্রথম ১৮০ দিন আ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। তো এখন যে পরিষদের আ স শপথই নিলেন না বিএনপির সদস্যরা,
তারা কিভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন? না, অবশ্যই কাজ করবে না। আর তারা হচ্ছে সংসদের ২/৩ সদস্য। অর্থাৎ ২/৩ সদস্য এই পরিষদের ধারে কাছে দিয়ে নাই। তাদের কাছে পরিষদ এক্সিস্টই করে না। এটার কোনো অস্তিত্ব নাই। তাদের কাছে এই পরিষদের কোনো অস্তিত্ব নাই। কোনো অচলাবস্থা দেখা দিতে পারে এটা নিয়ে? কোনো অচলাবস্থা দেখা দিতে পারে? অচলাবস্থা এখন মানে জামায়াতে ইসলামী এবং এনসিপি তারা যদি সংসদ অধিবেশন বয়কট শুরু করে যে আ মানে রিফর্ম কাউন্সিলের অধিবেশন ছাড়া তারা যাবে না, তাহলে তো অবস্থা হবে না। কারণ বিএনপির তো ২/৩ মেজরিটি। তারা তো কখনো কোয়ারামের অভাবে সংসদ অচল হয়ে যাবে না। কিন্তু হ্যাঁ, এটা নিয়ে একটা মানে যেরকম জটিলতার থেকে বের হওয়ার জন্য বাংলাদেশ মনে করছিল যে আমরা বের হয়ে গেছি। এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিবাদ, অচলাবস্থা এসব আর হবে না। সেটা দিয়ে শুরু হতে যাচ্ছে আরকি এই নতুন সংসদের যাত্রা। যেটা আরকি একসময় মনে হচ্ছিল যে কোনো একটা আলোচনার মাধ্যমে বিএনপি আর জামাত যেহেতু অনেকদিন ধরে নিজেদের একে অপরের সাথে সহযোগিতা করেছে, জোট করেছে, একই সাথে সরকারে ছিল, আন্দোলন করেছে। এদের মধ্যে কমিউনিকেশনটা অনেক ভালো হবে। এবং এই কমিউনিকেশনের কারণে তারা এইসব জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু এই যে রিফর্ম কাউন্সিল নিয়ে যে জটিলতা, আমার মনে হচ্ছে এটা একেবারে একটা ফান্ডামেন্টাল জটিলতার দিকে নিয়ে যাচ্ছে। কারণ এটার মানে মতবিরোধটা একেবারে ফান্ডামেন্টাল ইস্যুতে। সাবির মুস্তফা আমাদের সঙ্গে থাকুন। মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনার মনোযোগ আকর্ষণ করছি। আপনি কি মনে করেন যে আ বড় ধরনের জটিলতা তৈরি, বড় ধরনের অচলাবস্থার দিকে যেতে পারে? অ্যাবসোলুটলি, অ্যাবসোলুটলি। সাবির মোস্তফা সাহেব যেটা বলছেন, এটা মানে জেনেসিস অফ এ ভেরি সিরিয়াস কনস্টিটিউশনাল ক্রাইসিস এর ভিতরে থেকে আমরা চলে গেছি। কারণ কি আপনি দেখুন যে এটা কিন্তু একটা গণভোট। গণভোট এরা মানতেছে যে বলতেছে গণভোটে যেসব ইগুলি আছে, মানে কন্ডিশন গুলি আছে, সেগুলি তো বিএনপি মানতে চাইবে। এই যে ৭৭ জন তারা এই পরিষদই বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পরিষদের যে ভোট নিলেন, সেখানে কিন্তু এমন কোনো আইন নাই আদেশের ভিতরে যে কতজন মিনিমাম হতে হবে। শুধু এইটুক আছে ৫০ জন হলে কোরাম হতে পারবে এবং এখানে যেসব ডিসিশন গুলি হবে, যে আইনগুলি তারা পাস করবেন বা চেঞ্জ করবেন, সেগুলি কিন্তু সিম্পল মেজরিটিতে হবে। কোরাম 50। আপনি দেখেন এট দ্য সেম টাইম এটা কিন্তু সংসদে নতুন করে পাস করার দরকার হবে না। ওইটা যখনই করবে সেটাই তখন আইন বিল হিসেবে যাবে, প্রেসিডেন্ট পরে এটাকে আইনে রূপান্তরিত করে দিবে। না, বিএনপি যদি এর সাথে যুক্ত না হয়, বিএনপি যদি যুক্ত না হয় বা বিএনপি সমর্থন না করে, তাহলে তো এটা কোনো আইনই পাস হতে পারবে না। মঞ্জুর আহমেদ চৌধুরী, বিএনপি যদি সমর্থন না করে, তাহলে তো সাংবিধানিক আদেশও অনুমোদন পাবে না। তাহলে তারা কিভাবে এটা সংস্কার করবেন? বিএনপি যদি এটা সমর্থন না করেন। বিএনপি তো এটা মেম্বার না। আপনার যখনই তারা ওই তাহলে ৭৭ জনকে দিয়ে তো এই আইন পাস হতে পারে না। কেন হতে পারে না? ওই যে আদেশে আপনি যদি যেখানে ৩০০ জন সংসদ সদস্য আছেন, সেখানে ৭৭ জন তো কোনো আইন পাস করতে পারবে না। পারবে। ওই আদেশ অনুসারে পারবে। ওই ৭৭ জনের মধ্যে মেজরিটি হলেই হবে এবং ৫০ জন হলে কোরাম হয়। তারা এগুলো অ্যান্টিসিপেট করছে। এবং আরেকটা কথা, যে আইনটা তারা পাস করবে ওই পরিষদ, সে আইন তো আবার সংসদে দেওয়ার দরকার নাই। ওইভাবেই দেয়া আছে। এখানে এমনকি আপনার এটাকে কোর্টে আপনার করা যাবে না, মানে চ্যালেঞ্জ করা যাবে না। এই জায়গায় আলী রিয়াজ সাহেব এমন একটা বৃক্ষ রোপণ করলেন যে আমাদের যে জুডিশিয়ারি এবং লেজিসলেটরের মধ্যে যে সম্পর্কটাকে, সেটাকেও আপনি যে কোনো আইনকে রিভিউ করার, এক্সপ্লেইন করার, ব্যাখ্যা করার ক্ষমতা অ্যাপিলেট ডিভিশনেরই একমাত্র। সেই অ্যাপিলেট ডিভিশনে বা হাইকোর্টে আপনি কোনো আইনের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। অর্থাৎ আপনি এই রেফারেন্ডামটাকে আপনি সবকিছুর ঊর্ধ্বে নিয়ে গেলেন। আপনি এই যে দেখেন যে এই যে জুলাই সনদ বাস্তবায়ন যে অধ্যাদেশটাকে আইনে রূপান্তরিত করার দায়িত্ব হচ্ছে, অধিকার হচ্ছে আপনার সংসদের। কিন্তু এখানে রেফারেন্ডামে দিয়ে দিচ্ছে, কিন্তু অধ্যাদেশ যে রেফারেন্ডামে দিয়ে পাশ করে আনে, এটা নতুন একটা কায়দা করছে। এখানে এমন একটা বিকলাঙ্গ শিশুর জন্ম দিচ্ছে আলী রিয়াজ, যে শিশুটা ভার কিন্তু আমাদের বহুদিন পর্যন্ত আমাদেরকে এই করতে হবে। হ্যাঁ, মঞ্জুর আহমেদ চৌধুরী, না আপনার
আপনার কথা স্পষ্ট, আমরা আমরা বুঝতে পারছি। আমি একটু সাবির মোস্তফার কাছে যাই। এই যে একটা যাত্রা, যাত্রার সূচনায় যে একটা সংকট দেখা দিল, এটি কি আপনি মনে করেন না যে আ সরকারি দল, বিরোধী দল এবং আইন বিশেষজ্ঞ এরা আলোচনা করে একটা যৌক্তিক সমাধানে আসতে পারবে অচলাবস্থা ঠেকানোর জন্য, অচলাবস্থার দিকে যাতে না যায়? এটি হওয়া উচিত কিনা? এটা তো অ্যাবসোলিউটলি আমি সিউর যে এই নিয়ে দুই দলের মধ্যে আলোচনা হবে। এখন আলোচনায় কে কতদূর যাবে এবং মঞ্জুর সাহেব যেটা বলছেন সেটা আমি অ্যাওয়ার ছিলাম না যে ৫০ আসনেই এই রিফর্ম কাউন্সিলে কোরাম। কোরাম হবে। তাহলে ৭৭ জন আছে যারা শপথ নিয়েছে। তাহলে তো কোরাম সবসময় হবে এবং কোরাম হলেই যদি ওই যারা উপস্থিত তাদের মেজরিটিতে যদি তারা পাস করতে পারে সংশোধনীগুলা, তাহলে তো বিএনপির কোলাবোরেশন এখানে প্রয়োজনই নেই। তারাই করে দিতে রাইট, পারে। তখন তখন absolutely বিএনপি right. কি করবে? কারণ যদি অধ্যাদেশটাও যদি ওখানে থাকে, কারণ নরমালি যে প্রেসিডেন্টের অধ্যাদেশ পার্লামেন্ট অ্যাপ্রুভ করে। কিন্তু এটা যদি পার্লামেন্টেও না যায়, তাহলে যদি ওই ৭৭ জনই অ্যাপ্রুভ করতে পারে, তাহলে তো বিএনপি তার ২/৩ মেজরিটি নিয়ে বসে, বসে আঙুল চুষবে। না, না, পার্লামেন্টে না যাওয়া না। কথা হচ্ছে যে পার্লামেন্ট সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। তা যে পার্লামেন্ট এটা কাজ করবে, সেই পার্লামেন্ট তো ৭৭ জনের নয় বা ৫০ জনের নয়। সেই পার্লামেন্ট ৩০০ জনের, এবং ৩০০ জনের মধ্যে ৩০০ জনের মধ্যে যদি ২১২ জন অনুপস্থিত থাকে, সে তো পার্লামেন্ট আর থাকলো না। না, না, কিন্তু যেটা না, বলা সেটা তো হচ্ছে, কোরামের কথা বলে দিচ্ছে তো যে ৫০ কোরাম জন হলে যদি মাত্র কোরাম হবে। ৫০ জনের হয়, তাহলে আপনার ২১২ জন থাকলো কি থাকলো না তাতে তো কিছু আসে যায় না। আসে কারণ যায় আপনার না। কোরাম হয়ে গেছে। আর যখন কোরাম হবে তখন যারা উপস্থিত তাদের মধ্যেই তো সিম্পল মেজরিটি ভোট হবে। তাহলে স্পিকার, ডেপুটি স্পিকার কিভাবে নির্বাচিত হবেন? অধিবেশন বসার আগে তো স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত। ওটা তো জাতীয় সংসদের জন্য। এখন এটা হচ্ছে একটা জটিলতা এবং তবে মঞ্জুর সাহেব যেটা বললেন যে আদালতে যেতে পারবে না, আমার মনে হয় বিষয়টা ছিল একটু অন্যরকম। আমি না, আদালতে ইতিমধ্যে গিয়েছে। ফলাফল স্থগিত চেয়ে আদালতে গিয়েছেন। না, 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 সেটা না। আমি বলছি যে এই এইটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা আমরা জানি না। না, অ্যাকসেপ্ট হয়নি। না, কিন্তু তা আমরা জানি না। হ্যাঁ। আমি যত তো এখন সমাধানটা কি? আমরা আমরা জুলাই এত বড় অভ্যুত্থান হলো, এত মানুষ জীবন দিল। আমরা ১.৫ বছর ধরে এই গণতন্ত্র চর্চা করলাম, কিভাবে নির্বাচনটি হবে, কিভাবে আ মানে গণতন্ত্র উত্তরণ হবে, নির্বাচনও হয়ে গেল, সরকারও গঠিত হলো। এখন কি আমরা একটা কি মানে কিসের মধ্যে পড়ে যাব? সংকটের মধ্যে আবর্তিত থাকব? না এর উত্তরণের কোনো উপায় খুঁজে বের করতে হবে? তো উত্তরণের উপায় তো বের করবে বিএনপি এবং জামায়াতে ইসলামী এবং এনসিপি, এরা এদের নিজেদের মধ্যে আলোচনা করে। কিন্তু আমি যেটা বলছিলাম যে জুলাই সনদ যা আছে সেটা যেই সব দল জুলাই সনদ স্বাক্ষর করেছে তারা সেগুলো আদালতে চ্যালেঞ্জ করবে না বলে কথা দিয়েছে। কিন্তু তার মানে এই না যারা দলগুলোর বাইরে তারা করতে পারবে না। একজন নাগরিক। হ্যাঁ, সাধারণ নাগরিক বা একটা আইনজীবী যে কোনো দলের সদস্য না, সে নিজ থেকে চ্যালেঞ্জ করতে পারে। কারণ তার মানে ব্যক্তিগত স্বার্থ সেখানে এফেক্টেড হচ্ছে। একটা রিট করতেই পারে সে। তো সেটা করলে কি হবে আমরা জানি না। কিন্তু এদের মধ্যে তো আলোচনা করতেই হবে। কারণ সিচুয়েশন যদি এরকম দাঁড়ায় যে বিএনপিকে ছাড়াই জামাত এবং এনসিপি তারা এই মানে জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলতে পারবে। আর বিএনপি সেখানে কোনো হাত থাকবে না। যেসব বিষয় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে সবগুলো বাস্তবায়ন হয়ে যাচ্ছে। তখন তো একটা মানে এটা শুধু জটিলতা থাকবে না। এটা একটা বড় সংঘাতে পরিণত হবে। মঞ্জুর রহমান চৌধুরী, আপনি কি মনে করেন? সংঘাতের দিকে যাচ্ছি, না আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি? না, আমরা সংকটের দিকে চলে গেছি। এই সংকটের বড় ধরনের সংকটের মধ্যে পড়ে গেছে বাংলাদেশের গণতন্ত্র চর্চা। কারণ কি? জিনিসটাকে করা হয়েছে ওইভাবে ডিজাইন করে। নাহলে কোরাম মাত্র ৫০ জন এবং আপনার এরা যে আইনটা পাস করবে, এখন যদি আপনি না, জাতীয় সংসদেও কিন্তু ৬০ জনে কোরাম হয়। সেটি খুব কম না। রেফারেন্ডাম এগেইনস্টে এই এরা যে আইন করবে সে আইনগুলিকে চ্যালেঞ্জ করা যাবে না কোর্টে। এখন পর্যন্ত কোনো আইন তো তারা করতে পারে নাই বা করে নাই। সুতরাং আপনি ওটাকেও দেখতে হবে যে রিট অ্যাকসেপ্ট হয় কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে এরা সুন্দরভাবে এরা ওই ছোট ৭৬ জনের কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অর্থাৎ পরিষদ, সংবিধান সংস্কার পরিষদ ৭৭ জনের ওইটাকে দিয়েই কিন্তু তারা ইচ্ছে করলে অনেক কিছু করে সেটাকে প্রেসিডেন্টের কাছে পাঠাতে পারবে বিল আকারে উত্থাপনের বিল আকারে করার জন্য, আইন হিসেবে আপনার জারি করার জন্য। তার জন্য সংসদে আর যেতে হবে না, 2/3 মেজরিটি বা সিম্পল মেজরিটি যেতে হবে না, তারা নিজেরাই করতে পারতেছে।
এইখানেই হবে যে এই সংসদ বড় না কনস্টিটিউশনাল এই অ্যাসেম্বলি যেটা পরিষদ বড়, কার ক্ষমতা বেশি? পরিষদের পেছনে হচ্ছে জনগণের উইল, পিপলস উইল, সেটা রেফারেন্ডামে প্রকাশিত হয়েছে। সুতরাং ওই উইলের উপর ভিত্তি করে তারা এগুলি করবে। এই এতদিন পর্যন্ত আলোচনায় তো বলাই হয়েছে। আচ্ছা, গণভোটের বিষয়ে আসি। আর এমনি সাধারণ নির্বাচন আর গণভোটের মধ্যে তো পার্থক্য আছে। যে গণভোটে উপস্থিত সদস্যের তিন দুই আহ, 3/2 ভাগের সমর্থন পেয়েছে, কিন্তু আমরা যদি অনুপস্থিত এবং না ভোট দেখি, তাহলে কিন্তু 60 ভাগ লোক এই গণভোটের দূরে আছে। এটা কি নৈতিকভাবে এই গণভোট গ্রহণযোগ্য হলো? এখানে আইনের বিষয় দেখতে হবে। নৈতিকভাবে এই গণভোট একটা উদ্ভট জিনিস। এই গণভোট তো হয় না। 84টা পয়েন্টের একটা হা কিংবা না, হাতে টিক চিহ্ন দেয়া, নাতে ক্রস চিহ্ন দেয়া, এটা তো সম্পূর্ণভাবে একটা বায়াসড একটা ফার্স হয়েছে। জাতির সাথে সাথে একটা ফার্সিক্যাল এক্সারসাইজ করছে আলী রিয়াজ গং। না, না, আপনি আপনি ব্যক্তি বলেন না। ব্যক্তি ধরে আমরা ব্যক্তিকে সামনে আনতে চাই না। কারণ এটি অন্তর্বর্তী সরকার করেছে। তিনি একটি দায়িত্বে ছিলেন। আর যদি বলা হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার, সেটাই বলতে হবে। কমিটির মানে চেয়ারম্যান ছিলেন। না, ভাইস চেয়ার ছিলেন। তিনি ভাইস চেয়ার ছিলেন। আচ্ছা, যাই হোক, আমরা তারপরও ব্যক্তিকে বড় না করে দেখি তার সিদ্ধান্তকে। আ আ মঞ্জুর ভাই, আপনি থাকুন। সাবির মুস্তফা, আপনি বলেছিলেন এই নির্বাচন হাসিনা বিরোধীদের নির্বাচন। একজন সংসদ সদস্য, স্বতন্ত্র সংসদ সদস্য আজকে রুমিন ফারহানা, তিনি শপথ নেয়ার পর বললেন, এই নির্বাচন তো মানে বা এই সংসদ তো 30% সদস্যর 30% জনগণের বাইরের সমর্থন নিয়ে এটি হয়েছে। অর্থাৎ তাদেরকে সমর্থন দেয়ার সুযোগ দেওয়া হয়নি। এটি কি ভবিষ্যতে এই সংসদের কি বলে সংসদের নৈতিকতা, আইনি আ কোনো ভিত্তি নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে? আমার মনে হয় আইনি ভিত্তি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। বাংলাদেশে যে এই ১২টা সংসদ নির্বাচন হয়েছে বা এখন ১৩টা, তার অনেকগুলোই হচ্ছিল গন্ডগোল, মানে নানান ধরনের নির্বাচন। কিন্তু তাদের আইনগত ভিত্তি নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। কিন্তু এটা তার রাজনৈতিক মানে গ্রহণযোগ্যতার, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। বিশেষ করে এখন যে কাণ্ডটা হচ্ছে, সেই কাণ্ডের জন্য তো এই মানে একটা নৈতিক বিষয়টা সামনে চলে আসবে। কিন্তু আপনি যখন একটা বড় দলকে জোর করে বাইরে রাখেন, হ্যাঁ? একটা বড় দল যখন বয়কট করে, তখনই আপনি প্রশ্ন তুলেন যে এই সংসদ কি প্রতিনিধিত্বশীল সংসদ কিনা? আর এখানে আপনি একটা দলকে জোর করে বাইরে রেখেছেন। তাহলে তো এই প্রশ্নটা আবার আসবে। কারণ যখনই একটা বড় দল নির্বাচনের বাইরে থাকে, সেটা স্বেচ্ছায় থাকুক বা সরকারের কারণে থাকুক, এটা প্রশ্ন উঠেই যে এটা কি জনমত মানে প্রতিফলন করে কিনা। এই নির্বাচনের একটা দিক হচ্ছে যে এখানে ৫৯% ভোটার উপস্থিত ছিল ভোট দেওয়ার জন্য। কিন্তু সেখানে অনেক ভোটের জালিয়াতি এবং সব হয়েছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সম্প্রতি একটা রিপোর্ট দিয়েছে। কিন্তু সেটাও যদি আমি বাদ দেই, জাল ভোট এবং অন্যান্য বুথ দখলের ঘটনার কথাও যদি আমি বাদ দিই, তারপর ধরে নিতে পারি যে ৫৫% মানুষ ভোট দিয়েছে। এটা হয়তো ৩০ বছর আগে ৫৫% খুব ভালো হিসেবে দেখা হতো। কিন্তু যেহেতু আমরা ৯১ সালের পরে বেশ কয়েকটি ভালো নির্বাচন পেয়েছি, ৯৬ এর জুন মাসে, ২০০১ সালে এবং ২০০৮ সালে, যেখানে ভোটার হার ৭৪ থেকে ৮৭% পর্যন্ত গেছে। সেখানে আপনি ধপাস করে ৫৫% এ নেমে আসবেন। এইটা তো এই নির্বাচনের একটা দুর্বলতাই প্রকাশ করছে, তাই না? এবং এই দুর্বলতাটা কেন? এই দুর্বলতার কারণেই হচ্ছে যে এখানে চয়েসের অভাব। এখানে বিএনপি, জামাত, এটা খুব ন্যারো একটা চয়েস। সেখানে আওয়ামী লীগ বা কোনো শক্তিশালী বাম পন্থী যেগুলো রিপ্রেজেন্টেশন আগে থাকতো, তারা নেই। কাজেই এখানে এই চয়েসের অভাবের কারণে এটা রাজনৈতিক বৈধতা আমি বলব না, কিন্তু গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তো আসবেই এবং সেটা পয়েন্ট আউট করবে। আবার বলে দিবে যে বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে, সে স্বেচ্ছায় হোক বা জোর করে হোক, নির্বাচন খুবই বিপজ্জনক। যেমন আওয়ামী লীগ ২০১৪ এবং ২০২৪-এ বিএনপিকে বাইরে রেখেছিল এবং 18-তে বাইরে না রাখলেও দিনের ভোট রাতে হয়েছিল। এর পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নির্বিঘ্ন হোক এবং মানুষ তার গণতান্ত্রিক অধিকার পাক। শুধু একদিন ভোটের জন্য নয়,
প্রতিদিনই তার গণতান্ত্রিক অধিকার ভোগ করার সুযোগ পাবে, এরকম শাসনই আমরা চাই। মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি এই বিষয়ে কিছু বলবেন? যে প্রশ্নটি একজন স্বতন্ত্র সংসদ সদস্য করেছেন, তিনি বলেছেন যে এই নির্বাচনে তো 30% মানুষের মানুষের রায় দেওয়ার কোনো সুযোগ ছিল না। এটা এটা আমিও অনেকবার বলেছি অ্যাকচুয়ালি, যে অনেকে বলে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা। এটা তো একটা বড় ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আপনার ভোটারদেরকে ভোট দেওয়ার অধিকার দিচ্ছেন, কিন্তু তার চয়েস রাখেন নাই, চয়েস লিমিটেড করে দিচ্ছেন। তার যে এই যে আওয়ামী লীগের যারা ভোটাররা, তারা তো নৌকা প্রার্থীকে ভোট দিবে, রাইট? সেই নৌকাটাকে আপনি রাখেন নাই। এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া, সবাই ব্রড ডে লাইটে সবাই সামনে হয়েছে। আরেকটা হয়েছে যে জাতীয় পার্টি এই জামাতের থেকে কিন্তু অনেক বড় ভোট ব্যাংক তাদের, তাদের অনেক বড় বড় তাদের বেস। সেই জাতীয় পার্টিকে আপনি হ্যাঙ্গিং করে রাখছেন, রিড করে, এটা করে, সেটা করে। তারা যখন ফাইনালি জানতে পারলো যে তারা ইলেকশনে থাকবে বা ইলেকশন করতে পারবে, তখন মাত্র 10 দিনের মতো সময় আছে। 10 দিন। এই 10 দিনে তো হয় না। ইলেকশনের একটা প্রক্রিয়া আছে, একটা ডায়নামিক্স আছে। এই সময় তো তাদের যারা সাপোর্টার অন্য ক্যান্ডিডেটদের সাথে অ্যালাইন্ড হয়ে গেছে, যার ফলে জাতীয় পার্টির একটা ভরাডুবি হয়েছে। এটাও একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হিসেবে আমি দেখি যে এই জিনিসটা করা উচিত হয় নাই। ওই রিড করে তাদেরকে হ্যাঙ্গিং করে দেয়া। তাহলে হয়তো একটা ভাইব্রেন্ট ইলেকশন হতে পারতো, যদি আপনার আওয়ামী লীগকে ব্যান্ড না করা হতো। ব্যান্ড তো না, স্থগিত করা হয়েছে। আরেকটা জিনিস হলো, আপনার আওয়ামী লীগকে স্থগিত করেন কেন? আওয়ামী লীগের যত আছে, নেতৃত্ব আছে, যারা রাজনৈতিক পোস্ট হোল্ড করে বিভিন্ন ধরনের অপরাধ করছে, তাদেরকে আপনি নির্বাচন থেকে বাইরে রাখেন। রাখা সঙ্গত, এটাই সঙ্গত। কারণ তারা রাজনীতি করে তারা অপরাধ করে, সুতরাং রাজনীতি থেকে তাদেরকে বের করে দেন। সেই পাকিস্তান আমলের একটা আইন ছিল, এফডো আইন, ইলেকট্রিক বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। ওইটা করে দিলে পরে তারা আসতে পারতো না। কিন্তু যারা নিরপরাধ, যারা কোনো অপরাধ করে নাই, সেরকম আওয়ামী লীগের আছে না, তারা হয়তো ইলেকশন করতে পারতো। ইলেকশনটা ইনক্লুসিভ হতো, ইলেকশনটা একটা শক্তিশালী টেকসই ইলেকশন হতো। এখন এই ইলেকশনটা কিন্তু পিসফুল হয়েছে, কিন্তু ইনক্লুসিভ হয় নাই। সুতরাং এটাকে যে একটা অন্য যে 4টা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হয়েছে, যেগুলিকে আমরা রিলায়েবল মনে করি, সেগুলির সাথে এটাকে আমি 5 নম্বরে ফেলে দেব। এটা সেই শ্রেষ্ঠর মধ্যে যাবে না। আচ্ছা, মঞ্জুর আহমদ চৌধুরী এবং সাবির মোস্তফা, চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আবারও আপনাদের সাথে কথা হবে। তা এর আগে তো সাবির মোস্তফার সাথে সরাসরি কথা বলার সুযোগ ছিল, এখন হয়তো এই জুমেই কথা বলতে হবে। আপনাদের আবারও ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন এবং বাংলাদেশের গণতন্ত্রের জয় হোক, এই প্রত্যাশা রেখে আজকে আলোচনা এখানেই শেষ করছি।